আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান। আজ অষ্টম শ্রেণীর আলো অধ্যায়টা পর্ব দ্বিতীয়টা নিয়ে আলোচনা করব। তো আশা করি অষ্টম শ্রেণীর প্রতি ছাত্রছাত্রী এই ক্লাসটা মনোযোগী হবা। আজকে এই অধ্যায়ে আমরা যা যা পড়াবো সেটা হলো আলোচ্য বিষয়গুলো হচ্ছে যে এই সংকট কোণ বা ক্রান্তি কোণ, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইড গ্লাস। তো আসো, আমাদের এই বোর্ডে একটা চিত্র আমরা আঁকছি। এই চিত্রটা থেকে আমরা মোটামুটি আজকে আমাদের সংকট কোণ যেটা আছে সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে সংকট কোণ কাকে বলে বা সংকট কোণ বলতে কি বুঝি আমরা সেটা মোটামুটি জানি। সেটা হচ্ছে আলোক রশ্মি যখন কোনো ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন তার প্রতিসরিত রশ্মিগুলো আপতন বিন্দু থেকে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। ফলে প্রতিসরণের পর আপতন কোণ চেয়ে বড় হয়। এভাবে আপতন কোণের মান ক্রমশ বাড়তে থাকে। তাহলে বাড়তে থাকে, প্রতিসরণ কোণও কি হবে? বাড়তে থাকবে। তাহলে আপতন কোণ যখন বাড়ে অবশ্যই তখন কি হয়? প্রতিসরণ কোণটা বাড়ে। আর কোনো একটা নির্দিষ্ট মানে দুইটা মাধ্যম, যেমন একটা হালকা মাধ্যম, একটা ঘন মাধ্যম, এই দুইটা মাধ্যমের ক্ষেত্রে তাহলে জন্য আপতন কোণ যেটা থাকবে, যেটা ঘন মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণ, সেই আপতন কোণের ক্ষেত্রে আমরা সেটা অবশ্যই কি হতে হবে? প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হতে হবে। কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে আপতন কোণের কোন একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরিত কোণ বা প্রতিসরণ কোণটা কত হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর চলে যাবে। আর বিভেদ তল বরাবর যখন চলে যায় এই ক্ষেত্রে আপতন কোণকে আমরা বলবো, মানে যখন প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল বরাবর চলে যাবে তখন এই ক্ষেত্রে যে আপতন কোণটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূলত আমাদের সংকট কোণ। তো আমরা একটু এখানে চিত্রটা আর একটু ভালো করে ক্লিয়ার করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে হালকা মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে এই ক্ষেত্রে এই যে লাল কলম দিয়ে যেটা আঁকলাম, যেখানে একটা রশ্মি ধরো, এখানে পি একটা রশ্মি, এখানে আপতিত রশ্মি, এইটা হলো ঘন মাধ্যমে আপতিত রশ্মি। আপতিত রশ্মি এটা প্রতিফলনের পর বা প্রতিসরণের পর এখানে প্রতিসরিত রশ্মি হচ্ছে পি প্রাইম। এটা কোনটা ধরলাম আমরা থিটা সি সাপোজ। এবার এরপরে যখন আমরা দেখলাম যে এই সবুজ রঙের একটা রশ্মি যখন কি হলো গণমাধ্যম থেকে আপতিত হলো, আপতিত হয়ে সেটা ও বিন্দুতে এই যে কালো দাগ দেখতেছি সেটা হচ্ছে বিভেদ তল। এই বিভেদ তল বরাবর এসে সেটা কিউ প্রাইমে চলে গেল। তাহলে কিউ থেকে এসে প্রতিসরিত হয়ে কি হলো? প্রতিসরিত হয়ে রশ্মিটি এই বিভেদ তল বরাবর চলে যায়। আর এই ক্ষেত্রে যে এই যে চলে যাচ্ছে, তাহলে এই অবিলম্বের দিকের সাথে বিভেদ তল বরাবর কত ডিগ্রি হচ্ছে? টোটালি 90 ডিগ্রি কোণ। তাহলে এই 90 ডিগ্রি কোণ যখন উৎপন্ন হবে তখন প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর বা অঙ্কিত অবিলম্ব বরাবর টোটালি 90 যখন ডিগ্রি হয় তখন সেই 90 ডিগ্রি যখন হবে তখন সেই ক্ষেত্রে আপতিত রশ্মি যা হবে বা এখানে যত ডিগ্রি হবে সেটাই হবে আমাদের মূলত কি? আমাদের সংকট কোণ। তাহলে আমরা আশা করি সংকট কোণ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে সাপোজ এই কিউ রশ্মিটি অবিলম্ব থেকে যখন কিউ রশ্মিটি আমরা দেখলাম এই বরাবর যদি আমরা আপতিত রশ্মি আঁকলাম, তাহলে এখান থেকে যখন আপতিত রশ্মিতে ও বিন্দুতে বিভেদ তলে পড়লো, বিভেদ তলে পড়ে সেটা প্রতিফলিত হয়ে সেটা কিউ প্রাইমে পতিত হলো। তাহলে কিউ প্রাইমে এই ক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই 90 ডিগ্রি কোণ যখন উৎপন্ন করে আপতিত রশ্মি প্রতিসরণের পর যখন কি হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে নির্দিষ্ট, তাহলে এখানে একটা নির্দিষ্ট মান আছে আর এই মানটাই হলো আমাদের মূলত কি? সংকট কোণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিউ ও এন প্রাইম সমান সমান হবে সংকট কোণ বা ক্রান্তি কোণ। তাহলে যখনই এই ক্ষেত্রে এন ও এন কিউ প্রাইম সমান সমান 90 ডিগ্রি হবে তখনই আমার আপতন কোণ হবে, আপতিত রশ্মির যে কোণটা হবে সেটাই হচ্ছে আমাদের কি? আমাদের ক্রান্তি কোণ বা আমরা এই ক্ষেত্রে এটাকে বলতে পারি সংকট কোণ। আশা করি আমরা এটা বুঝছি। তো সংকট কোণ কাকে বলে বা ক্রান্তি কোণ কাকে বলে এই চিত্রের মাধ্যমে আমরা জিনিসটা ধারণাটা কি হলাম? ক্লিয়ার হলো।
তো এই ক্ষেত্রে আমরা যখন দেখি, এবার আসো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বুঝি আমরা একটু সেটা দেখি। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে সেটা আমরা মোটামুটি ধারণা পাই কিভাবে, যে এই চিত্র থেকে আমরা মোটামুটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা ধারণা পাচ্ছি। এবং এখানে একটা চিত্র আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখো এখানে যে আলোক রশ্মিটা আসছে, যেমন প্রথমে পি থেকে আসছে গণমাধ্যম থেকে, এরপর কিউ মাধ্যমে আসলো, তাহলে কিউ মাধ্যম থেকে কিউ প্রাইমে যখন যাবে তখন সেটা তো সংকট কোণ। এই ক্ষেত্রে যখন আর একটা রশ্মি, দেখো ঘনমাধ্যম থেকে আর একটা রশ্মি গেল, সেটা বিভেদ তলে কি হলো, বাধা পেলো, বাধা পেয়ে আবার আর প্রাইমে চলে আসলো। তাহলে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তিক কোণের চেয়েও কি হবে, বড় মানের কোনো কোণে আপতিত যদি হয়, তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এই যে ক্রান্তিক কোণ যদি রেখে এক্ষেত্রে কিউ হয়, এই কিউ থেকেও এই আর যে কোণটা হচ্ছে আপতিত হচ্ছে, তাহলে সেটা অবশ্যই কি ক্রান্তিক কোণ থেকেও বড় হচ্ছে। আর এই যখন বড় মানের কোনো আপতিত হয় তখন সেই ক্ষেত্রে প্রতিসরণের পরিবর্তে, তাহলে এটা প্রতিসরণের, তাহলে এটা কোথায় বললো, বিভেদ তলে বললো, বিভেদ তলে যখন পড়বে তখন প্রতিসরণের পর আলোক রশ্মি পুনরায় আবার কি হবে, ঘনমাধ্যমে মানে অভ্যন্তরে কি হবে, ঘনমাধ্যমের অভ্যন্তরে এসে প্রতিফলিত হবে। আর এই যে প্রতিফলিত হলো, তাহলে এই ক্ষেত্রে দেখো এই আর থেকে কোনো একটা রশ্মি আপতিত হয়ে ও বিন্দুতে পড়লো, বিভেদ তলে পড়লো, বিভেদ তলের পর প্রতিফলিত হয়ে সেটা আবার আর প্রাইমে এসে পতিত হলো, মানে সেটা আবার ঘনমাধ্যমে কি হলো, এসে পতিত হলো। তাহলে ঘনমাধ্যমে যখন আসে পতিত হবে, এই ধরনের এই ঘটনাটাকে আমরা বলতে পারি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞাটা আমরা মোটামুটি প্রত্যেকের ধারণা বা ক্লিয়ার। আবার বলতেছি, তাহলে আলোক রশ্মি মানে যখন কোনো ঘনমাধ্যম থেকে মাধ্যম থেকে ক্রান্তিক কোণের চেয়েও কোনো বড় কোনো কোণে আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মি সম্পূর্ণরূপে আবার ঘনমাধ্যমে কি হয়, অভ্যন্তরে প্রতিফলিত হয়। আর এই যে প্রতিফলিত হয়, এই ধরনের ঘটনাকে আমরা বলতে পারি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এই ক্ষেত্রে আপতিত রশ্মি হচ্ছে ও আর, তাহলে এই ক্ষেত্রে ও আর হচ্ছে আপতিত রশ্মি, রশ্মি আর, ও আর প্রাইম হচ্ছে প্রতিফলন রশ্মি বা প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। তাহলে প্রতিফলনের পর, তাহলে বিভেদ তলে বাধা পেয়ে প্রতিফলনের পর সেটা হচ্ছে কি প্রতিসরিত রশ্মি, প্রতিফলন রশ্মি নয়, আমরা সেটা আশা করি বুঝছি। তাহলে এই ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা হচ্ছে আমাদের মূলত মানে এখান থেকে এসে এখানে বিভেদ তলে বাধা পেয়ে সেটা আবার ও আর প্রাইমে কি হলো, আপতিত হলো, মানে এখান থেকে এসে এখানে ও থেকে আর আসলে আপতিত হয়ে, এবং ও থেকে আর প্রাইম এসে কি হলো, সেটা প্রতিফলিত হলো। এই প্রতিফলিত রশ্মিটাই হচ্ছে আমার মূলত কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি আমরা এই চিত্রটা দেখো চিত্রটা সহকারে আমরা জিনিসটা বুঝলাম। তা আসলে আমরা বুঝতে পারছি আশা করি। তো এই ক্ষেত্রে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি সেটা আমরা বুঝতে পারলাম। এবার আসো অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইড গ্লাস। তাহলে অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইড গ্লাস। অপটিক্যাল ফাইবার মোটামুটি আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমাদের মোটামুটি প্রত্যেকেরই ধারণা আছে যে অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের ফাইবার যার মধ্য দিয়ে অসংখ্য ছোট ছোট তন্তুগুলো মানে বের হয়, যেটা আমরা আমাদের অনেক সময় ডাক্তারি কাজে ব্যবহার করা হয়। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের আমরা কি করি, যে আমাদের যে দেশে লাইন যেটা চালানো হয়, যে মনে করো যে ইন্টারনেটের লাইন চালানো হয়, এই ইন্টারনেটের লাইনটা চালানোর ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারটা ব্যবহৃত হয়। তাহলে অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু মানে সরু কাচতন্তু, এটা মানুষের চুলের চেয়েও চিকন এবং নমনীয়। আলোক রশ্মিকে মানে আলোক রশ্মি বহনের কাজে বা আলোক রশ্মি সংকেত প্রেরণের কাজে মূলত অপটিক্যাল ফাইবারটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। আলোক রশ্মি মানে যখন প্রেরণ করা হয় তখন সেটি পূর্ণ অভ্যন্তরীণ মানে এই অপটিক্যাল ফাইবারের ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি হয়, ঘটতে থাকে। আর এই যে ঘটনাটা চলতে থাকে তখন আলোক রশ্মি
কাচতন্তুর কাচতন্তুর অপর প্রান্তে দিয়ে বের না হওয়া পর্যন্ত এই পর্যায়টা সাধারণত ঘটে থাকে। তাহলে আমরা মূলত যখন আমরা দেখি যে তাহলে আমরা এই অপটিক্যাল ফাইবারটা কি সেটা একটু দেখতেছি। মূলত এটা একটা নমনীয় তন্তু। ধরো সাপোজ এই হলো অবস্থা, এই ধরো একটা নমনীয় অবস্থা। তো এখান থেকে আলোটা কি হচ্ছে, ধরো এটা অপটিক্যাল ফাইবার, এখান থেকে আলোটা প্রবেশ করলো, সাপোজ এদিক থেকে আলোটা প্রবেশ করলো, প্রবেশ করে এদিক দিয়ে আবার কি হলো, 45 ডিগ্রি কোণ আপতিত হলো, এরপর আবার এদিক থেকে গেল, বাধা পেলো, পুন পুন করে কি হলো, আলোক রশ্মিটা এভাবে সংকেত মানে বের হচ্ছে। তাহলে এইভাবে যখন বের হয়ে তারপর একটা সময় গিয়ে সে আলোক রশ্মিটা এখানে গিয়ে বের হবে। তাহলে এইভাবে অসংখ্য মানে তন্তু একসাথে যুক্ত করে কি মূলত করা হয়, কি অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়ে থাকে। তাহলে সাধারণত ডাক্তাররা মানব দেহের ভিতরে কোনো বস্তু যেমন পাকস্থলী এবং ক্লোন ইত্যাদি পরীক্ষা করার ক্ষেত্রে এই নলটি সাধারণত ব্যবহার করে থাকে, বা একটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের এই সমন্বয় তৈরি করা হয়। যখন এরকম এরকম একটা তন্তুকে এক জায়গায় যুক্ত করে অনেকগুলো তন্তু একসাথে যুক্ত করা হয়, তখনই মূলত হয় একগুচ্ছ। আর এই একগুচ্ছ তন্তুগুলো তখন টেলিযোগাযোগ ক্ষেত্রে আমরা সাধারণত কি হয়, সংকেত প্রেরণের ক্ষেত্রে মানে অপটিক্যাল ফাইবারগুলো সংকেত প্রেরণের ক্ষেত্রে তখন ব্যবহার করা হয়। তাহলে আমরা আশা করি অপটিক্যাল ফাইবার কি সেটা বুঝতে পারলাম। যেমন আমি তোমাদেরকে একটা চিত্র দেখাই। সাপোজ এইটাই ধরো অপটিক্যাল ফাইবার একটা চিত্র, আমরা এখানে দেখা যাচ্ছে কিনা। তাহলে এখান থেকে আলো, ধরো এটা একটা কাঁচ, ভিতরে একটা কাঁচের তন্তু দিয়ে তৈরি এটা। তাহলে এখান থেকে আলোটা আসলো, এসে এখান থেকে বাধা পেয়ে এখানে কি হলো, বাধা পেলো, বাধা পেয়ে আবার এখানে গেল, এখান থেকে আবার বাধা পেয়ে এইভাবে গেল, এখান থেকে বাধা পেয়ে আবার এখানে গেলে এই লাস্টে এই মাথা দিয়ে কি হলো, আলোক রশ্মিটা বের হয়ে আসলো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত সাধারণত এখানে এই ধরনের প্রক্রিয়াটা মানে এখানে পূর্ণবন্তনী প্রতিফলনিত হয়ে বাধা পেয়ে, তাহলে বাধা পেয়ে কি হলো, এখানে তাহলে মাঝখানে যেটা হয় মানে সেটা হচ্ছে এখানে মধ্যে দিয়ে কি হবে, পূর্ণবন্তনী প্রতিফলন হবে। পূর্ণবন্তনী প্রতিফলন হয়ে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আলোটা বের হবে। তো আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এবার আসো ম্যাগনিফাইড গ্লাস। তো আমরা ম্যাগনিফাইড গ্লাস সম্পর্কে মোটামুটি আমরা প্রত্যেকেই ম্যাগনিফাইড গ্লাস চিনি না। দেখো তো এই যে একটা চিত্র দিলাম, দেখো এটা প্রত্যেকেই চিনি নাকি চিনি না? হ্যাঁ, এইটা হলো একটা ম্যাগনিফাইড গ্লাস। আর 1214 থেকে 1292 পর্যন্ত রজার বেকেন একজন বিজ্ঞানী, যিনি ম্যাগনিফাইড গ্লাসটা আবিষ্কার করেছেন। তাহলে ম্যাগনিফাইড গ্লাসটা আবিষ্কার করেন কে? ম্যাগনিফাইড গ্লাসটা আবিষ্কার করেন রজার বেকেন। কত সালে? 1214 থেকে 1292। তাহলে ম্যাগনিফাইড গ্লাস হলো এমন একটি গ্লাস যার মাধ্যমে কোনো ছোট বস্তু মানে এটা এমন একটা গ্লাস যেটার মাধ্যমে কোনো একটা ছোট বস্তুকে বড় আকারে আমরা দেখতে পারি। তাহলে এই ক্ষেত্রে যাতে করে এগুলো আরো ভালো দেখতে পাই, মনে কোনো আমাদের বইয়ে অনেক সময় ছোট ছোট লেখা থাকে বা কোনো লেখা আছে যেগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। তাহলে এই ধরনের লেখাগুলোকে আমরা বড় করে তুলি কিসের মাধ্যমে? এই ম্যাগনিফাইড গ্লাসের মাধ্যমে। এখন প্রশ্ন আসতে পারে যে অনেক সময় যে ম্যাগনিফাইড গ্লাসে কোন ধরনের লেন্স বা দর্পণ ব্যবহার করা হয়ে থাকে, বা এখানে দর্পণই ব্যবহার করে থাকে। এখানে আসলে ম্যাগনিফাইড গ্লাসে আমরা সাধারণত উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। কারণ উত্তল দর্পণটা ব্যবহার করার কারণটা কি? উত্তল দর্পণটা ব্যবহার করার একটাই কারণ যে উত্তল দর্পণের যে ফোকাস দূরত্বটা আছে বা এই ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তুকে যদি স্থাপন করা হয় তাহলে সেই ক্ষেত্রে লেন্সের অপর পাশে বস্তুটিকে দেখতে সোজা এবং বিবর্ধিত এবং অবাস্তব একটা প্রতিবিম্ব তৈরি হবে। সাপোজ ধরো এইখানে একটা ছোট বস্তু আছে, আমরা এই ম্যাগনিফাইড গ্লাসটা কি করলাম, আমরা এখানে ম্যাগনিফাইড গ্লাস দিয়ে যখন এই বস্তুটা দেখবো তখন এখানে এই বস্তু সামান্য ছোট একটা বস্তু তখন এখানে বিরাট বড় আকারে দেখা যাবে, যা আমরা আমাদের চোখ থেকে কি করি দেখতে, আমরা যা আমাদের চোখ দিয়ে কি করি দেখতে পারি, যা আমাদের চোখ দিয়ে আমরা সেটা বস্তুটাকে কি করি দেখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের চোখ দিয়ে কি করি এই বস্তুটাকে
এই ছোট বস্তুটাকে আমরা এখানে বড় আকারে দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে কিসের মাধ্যমে? এটা হচ্ছে ম্যাগনিফাইড গ্লাসের মাধ্যমে। আশা করি আমরা ব্যাপারটা বুঝছি। তাহলে ম্যাগনিফাইড গ্লাস সাধারণত আমরা এছাড়াও আমরা দেখা যায় যে ছোটবেলায় অনেকেই কম বেশি ব্যবহার করে থাকি। যে মনে করো কোনো একটা বস্তুকে আগুন দিয়ে পোড়াতে গেলে আমরা সাধারণত দেখা যায় সূর্যের আলো ব্যবহার করে ওই ম্যাগনিফাইড গ্লাসের উপর ফেলি, ওখান থেকে প্রতিফলিত এখান থেকে যে বিম্বটা পাওয়া যায় ওইটার উপর যদি আমরা কাগজের উপর ধরি তাহলে সেই ক্ষেত্রে কাগজটা পুড়ে যেতে পারে। তো এই ধরনের অনেকে দুষ্টামি করে থাকি সাধারণত। তো আসলে ম্যাগনিফাইড গ্লাস সম্পর্কে আজকে যে ধারণাটা তোমাদের বই থেকে আমরা দিলাম মূলত এতটুকুই, যে এখান থেকে যদি প্রশ্ন আসতে পারে যে অপটিক্যাল ফাইবার কি, ম্যাগনিফাইড গ্লাস বলতে কি বুঝো, বা ম্যাগনিফাইড গ্লাস কিভাবে কাজ করে, আর এছাড়া এখান থেকে আসতে পারে যে সংকট কোণ কি, সংকট কোণ কাকে বলে, তারপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বুঝো। তারপরে এই ক্ষেত্রে আমরা যখন দেখি যে পূর্ণ অভ্যন্তরীণের ক্ষেত্রে আমরা একটু মিসিং করে গেছি, সেটা হচ্ছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্য আছে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দুইটা সত্য আছে, তাহলে আমরা এটা মিসিং করে গেছি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্য হচ্ছে দুইটা। এক, আলোক রশ্মি কেবলমাত্র ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় কি হবে, এটি ঘটবে। তার মানে হচ্ছে যে আলোক রশ্মি যেটা থাকবে সাপোজ ধরো এই আলোক রশ্মি যেটা আছে এইখান থেকে এই অবস্থা থেকে আলোক রশ্মিটা গেল, তাহলে এটা অবশ্যই কি ঘন মাধ্যম, তাহলে এটা কি ঘন মাধ্যম। তাহলে এখান থেকে কি হবে, আলোক রশ্মিটা ধরো এখান থেকে গেল আর এখান থেকে যাবে, এখান থেকে গিয়ে আবার পুনরায় খেলবে, আবার আরে মানে ঘন মাধ্যমে এসে ফিরে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি আলোক রশ্মি কেবলমাত্র ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এটি ঘটে। আর দুই হচ্ছে যে ঘন মাধ্যম থেকে আপতন কোণ অবশ্যই এই মাধ্যমে দুটি যে সংকট কোণ থাকবে তার চেয়েও কি হবে, বড় হবে। তাহলে আমরা যেটা দ্বিতীয়টা আবার বলতেছি যে ঘন মাধ্যমে আপতন কোণ অবশ্যই এর মাধ্যমে দুটি সংকট কোণের চেয়েও কি হবে, বড় হতে হবে। তাহলে এইখানে যদি আমাদের ধরো সংকট কোণ হয় সাপোজ, আর ধরো এখানে সংকট কোণ হলো কিউ, তাহলে এই সংকট কোণের যতটুকু ডিগ্রি হবে তার চেয়েও কি হবে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে যে কোণটা উৎপন্ন হবে সেটা সংকট কোণ চেয়েও কি হবে, বড় হবে। তাহলে এই মূলত দুইটা সত্য ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে, যেটা আমরা একটু মিসিং করে গেছি। আর এই ক্ষেত্রে তাহলে প্রশ্ন আসতে পারে যে সংকট কোণ কাকে বলে বা সংকট কোণ কখন কিভাবে সৃষ্টি হয় সেটা একটু ব্যাখ্যা করো চিত্র সহকারে। এরপর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্যগুলো লিখো। এরপর অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইড গ্লাস বলতে কি বুঝো। এই ধরনের টপিকসগুলোর উপরে এই জাতীয় সাধারণ প্রশ্নগুলো হতে পারে। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।